হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি মনোজদের অদ্ভুত বাড়ির পরবর্তী অংশ নিয়ে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুরে সিরিজ থেকে মনোজদের অদ্ভুত বাড়ি। আজ পড়ছি দ্বিতীয় পর্ব। বরদাচরণের পড়ে যাওয়ার শব্দেই দুঃখবাবু আর গণেশ ঘোষালও ছুটে এসেছিলেন। তেমন কিছু হয়নি দেখে তারা হতাশ হলেন। নিজেদের ঘরের দিকে যেতে যেতে গণেশবাবু বললেন, আচ্ছা দুঃখবাবু, মোষের কি গোবর হয়? দুঃখহরণবাবু চিন্তিত হয়ে বললেন, মোষের গোবর? কি জানি, ঠিক বলতে পারছি না। ষাঁড়ের গোবর বলে একটা কথা আছে বটে, কিন্তু মোষের গোবর কখনো শুনিনি। তবু চলুন ডিকশনারিটা একবার ঘেঁটে দেখি। গণেশবাবু বললেন, ডিকশনারি দেখতে হবে না, আমি আজ জানতে পেরেছি মোষেরও গোবর হয়। কি করে জানলেন? গণেশবাবু বললেন, আমার বাক্সের চাবি পইতে বাঁধা থাকে। সকাল থেকে সেটা খুঁজে পাচ্ছি না। কোথায় হারালো তা খুঁজতে খুঁজতে শেষে গোয়ালে গিয়ে হাজির হয়েছিলাম। কি দেখলাম জানেন? কি দেখি কি, গোয়াল ঘরে একটা বিশাল চেহারার মোষ বাঁধা। মোষটা এক কারি নেদে রেখেছে। আদ্যাশক্তি দেবী তো খুব গোবর ভালোবাসেন। দেখলাম তিনি একটা পেতলের গামলায় সেই নাদি 2 হাত ভরে ভরে তুলছেন, আর আপন মনে এক গাল হেসে হেসে খুব আহ্লাদের সঙ্গে বলছেন, হা হা, আজ একেবারে গোবরে গোবরে ভাষাভাষী কাণ্ড। কত গোবর! জন্মে এত গোবর দেখিনি বাবা। গোবর দেখলে চোখ জুড়িয়ে যায়, বুকটা ঠান্ডা হয়। বটে, তবে আর বলছি কি, পরিষ্কার দেখলাম মোষ। চোখ কচলে নিজের গায়ে চিমটি কেটে দেখেছি। আমার দেখার ভুল নয়। হাতির মতো বিশাল বিটকেল মোষ। আদ্যাশক্তি দেবী তার নাদি তুলতে তুলতে পরিষ্কার বললেন, গোবর। তাই ভাবছি মোষের গোবর হয় কি না। এখন মনে হচ্ছে হয়। দুঃখহরণবাবু বললেন, কিন্তু আমি অন্য কথা ভাবছি। গোয়াল ঘরে মোষটা এলো কিভাবে? গণেশবাবু বললেন, আমি কিন্তু ভাবছি না। আজ এক আশ্চর্য জ্ঞান লাভ করে আমার মাথাটা ভরে গেছে। মোষেরও যে গোবর হয়, এ একটা নতুন আবিষ্কার। সেই গোবরের চিন্তায় আমার মাথা ভর্তি। দুঃখবাবু মাথা নেড়ে বলেন, তা জানি, কিন্তু অন্য দিকটাও একটু খেয়াল করবেন। মোষটা হঠাৎ এলো কোত্থেকে? আর মোষটা গোয়ালে আসার পরেই হঠাৎ গোয়েন্দা বরদাচরণ এসে হাজির হলো কেন? বিশেষত গরু চুরির মামলার তদন্তে বরদাচরণের খুব নামডাক। যেখানে যতগুলো গরু চুরির ঘটনা ঘটেছে তার সবকটাই বরদাচরণ নিষ্পত্তি করেছে। তাহলে তাহলে কি আপনি বলতে চান মোষটা চুরি করে আনা হয়েছে? দুঃখহরণবাবু বললেন, তাই তো মনে হচ্ছে। তবে ওর ভিতর আরও কোনো রহস্য থাকা অসম্ভব নয়। রাখোবাবু গুলতিটা হাতের কাছে টেবিলের ওপর রেখে দিলেন। বদমাস কাকটা দেওয়ালে বসে সব দিক নজর রাখছে। কখন গুলতিটা আবার দরকার হবে বলা যায় না। তারপর রাখোবাবু বরদাচরণের দিকে তাকিয়ে বললেন, কিসের ফটোগ্রাফের কথা বলছিলেন যেন? বরদাচরণ গলাটা নিচু করে বললেন, অত জোরে কথা বলবেন না, চারদিকে শত্রুপক্ষ কান পেতে আছে। রাখোবাবু অবাক হয়ে বললেন, ফটোগ্রাফ, শত্রুপক্ষ, এসব কি বলছেন বরদাবাবু? বরদাচরণ খুব বুদ্ধিমানের মতো একটু রহস্যময় হাসি হেসে বললেন, ওই ফটোগ্রাফের সন্ধানে বহু গুপ্তচর ঘুরে বেড়াচ্ছে। রাখোবাবু বললেন, কেন, সেই ফটোগ্রাফে কি আছে? অত জোরে কথা বলবেন না। বরদাচরণ সাবধান করে দেন। চারদিকে সতর্ক চোখে চেয়ে দেখে গলা নাবিয়ে বলেন, হরিণগড়ের নাম শুনেছেন তো? রাখোবাবু মাথা নেড়ে বলেন, তার শুনিনি,
সেখানকার রাজবাড়ি দেখতে গেছি কয়েকবার। বরদাচরণ বললেন, হ্যাঁ, এই ফটোগ্রাফটার সঙ্গে সেই রাজবাড়ির একটা গভীর যোগাযোগ আছে। রাঘববাবু আগ্রহের সঙ্গে বললেন। কি যোগাযোগ বলুন তো? বরদাচরণ আবার সতর্ক করে দিয়ে বললেন, আস্তে, সবাই শুনতে পাবে যে। ব্যাপারটা হলো, হরিণগড়ের রাজা গোবিন্দনারায়ণের একমাত্র ছেলে কন্দর্প নারায়ণ খুব অল্প বয়সে হারিয়ে যায়। সন্দেহ করা হয় কন্দর্প নারায়ণকে কোনো দুষ্ট লোক চুরি করে নিয়ে যায়। সে প্রায় 10 বছর আগেকার কথা। সেই থেকে আজ পর্যন্ত কন্দর্প নারায়ণের খোঁজে হাজারটা লোক লাগানো হয়েছে। পুলিশ থেকে তো প্রাণপণ চেষ্টা করা হয়েছেই, কিন্তু ছেলেটার খোঁজ পাওয়া একটু কঠিন হয়েছে। কারণ কন্দর্প নারায়ণের যেসব ফটোগ্রাফ তোলা হয়েছিল সেগুলো রাজবাড়ির কয়েকটা অ্যালবামে ছিল। কন্দর্প নারায়ণের সঙ্গে সঙ্গে সেই সব অ্যালবামও উধাও। যারা কন্দর্প নারায়ণকে চুরি করেছে তারা খুবই চালাক লোক। তারা জানে ছবি না থাকলে কন্দর্প নারায়ণের খোঁজ করা খুবই মুশকিল হবে। কেননা কন্দর্প নারায়ণকে তো আর সবাই দেখেনি। রাজবাড়িতে বা অন্য কোথাও যুবরাজ কন্দর্প নারায়ণের কোনো ছবিই নেই। ফলে যারা হারানো রাজকুমারের খোঁজ করছে তারা যাকে তাকে রাজকুমার ভেবে ধরে ধরে রাজবাড়িতে নিয়ে এসেছে এতকাল। এই পর্যন্ত প্রায় কয়েক হাজার ছেলেকে এইভাবে রাজবাড়িতে হাজির করা হয়েছে। তাতে খুব গণ্ডগোল হয়। যেসব ছেলেদের ধরে আনা হয়েছিল তাদের বাপ মাও এই নিয়ে খুব হইচই করে। এদিকে রাজা গোবিন্দ নারায়ণ, রানী অম্বিকা এবং রাজার মা মহারানী হেমময়ী রাজকুমারের জন্য পাগলের মতো হয়ে গেছেন। গত 10 বছর ধরে তারা ভালো করে খান না বা ঘুমোন না। কিন্তু একটা ব্যাপার সম্বন্ধে আমরা নিশ্চিত। পুরুতমশাই খুব মনোযোগ দিয়ে পিছনে বসে শুনছিলেন, আর থাকতে না পেরে হঠাৎ বলে উঠলেন, কি ব্যাপার সেটা? হঠাৎ পিছন থেকে সতীশ ভরদ্বাজের গলা শুনে বরদাচরণ চমকে লাফিয়ে উঠে বললেন, কে 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 আপনি? বলতে বলতে বরদাচরণ অভ্যেসবশে পিস্তলের জন্য কোমরে হাত দিলেন। রাঘববাবু বললেন, ভয় পাবেন না বরদাবাবু, উনি আমাদের পুরুত মশাই। এতক্ষণ তো এখানেই বসেছিলেন, দেখেননি? বরদাচরণ অবাক হয়ে বলেন, না তো, উনি এখানেই ছিলেন। সতীশ ভরদ্বাজ রেগে গিয়ে বলেন, হ্যাঁ বাপু, আগাগোড়া এখানে বসে আছি। তোমাকে পাঁচিলে উঠতে দেখলাম, কাকে তাড়া খেয়ে গাছের ডগা ভেঙে পড়তে দেখলাম। চারদিক লক্ষ্য করো না, কেমন গোয়েন্দা হে তুমি? বরদাচরণ পিস্তলের জন্য কোমরে হাত দিয়ে খুব অবাক। পিস্তলটা নেই। স্তম্ভিত হয়ে তিনি বলে উঠলেন, এ কি, আমার পিস্তল? সতীশ ভরদ্বাজ ভয়ে আতকে উঠে বললেন, পিস্তল খুঁজছো কেন বাপ? না না, আমি তোমাকে অপমান করার জন্য কিছু বলিনি। তুমি বড় ভালো গোয়েন্দা। বরদাচরণ বিরক্ত হয়ে বলেন, আমি যে ভালো গোয়েন্দা সে আমি জানি, কিন্তু আমার পিস্তলটা কোথায় গেল? সতীশ ভরদ্বাজ বললেন, বন্দুক পিস্তল বড় ভালো জিনিস নয় বাবা। গেছে তো যাক, ও নিয়ে তুমি আর ভেবো না। ওসব কাছে রাখলেই মানুষের মনে জিঘাংসা আসে। রাঘববাবুর আবছা মনে পড়ল, বরদাচরণের হাতে তিনি যেন পিস্তলটা একবার দেখেছিলেন, কিন্তু সে কথা চেপে গিয়ে বললেন, আজ বোধহয় পিস্তলটা ভুলে এসেছেন। বরদাচরণ মাথা নেড়ে বলেন, বলেন কি, পিস্তল আমার হাতের আঙুলের মতো অছেদ্য। পিস্তল ছাড়া কখনো বেরোই না। চারদিকে আমার অনেক শত্রু। মানুষ মাত্রই ভুল হয়। রাঘববাবু বলেন। বরদাচরণ কিছুক্ষণ গুম হয়ে বসে থেকে বলেন, এমন বিরাট ভুল জীবনে কখনো করিনি। যাকে কন্দর্প নারায়ণের কথায় আসি, কি যেন বলছিলাম? পিছন থেকে সতীশ ভরদ্বাজ বলে উঠলেন, তুমি বলছিলে একটা ব্যাপার সম্বন্ধে আমরা নিশ্চিত। বরদাচরণ কটমট করে সতীশ ভরদ্বাজের দিকে তাকিয়ে কঠিন স্বরে বললেন, আপনি আর পেতে আমার সব কথা শুনেছেন, কিন্তু খুব সাবধান, এসব কথা যেন 5 কান না হয়। সতীশ ভরদ্বাজ মাথা নেড়ে বললেন, ঘুনাক করেও না, ঘুনাক করেও না। গল্পটা বড় ভালো ফেদেছ, বলো তো শুনি। গল্প নয়,
বলে বরদাচরণ আর একবার পুরুতমশাইয়ের দিকে সন্দেহের চোখে তাকিয়ে ফের রাঘববাবুকে বললেন, হ্যাঁ, একটা ব্যাপার সম্বন্ধে আমরা নিশ্চিত। সেটা হলো কন্দর্প নারায়ণকে চুরি করা হলেও খুন করা হয়নি। কন্দর্প নারায়ণ যেখানেই থাক সে বেঁচেই আছে, কারণ সে চুরি যাওয়ার পর থেকে প্রতি বছর গোবিন্দ নারায়ণের নামে একটা করে চিঠি আসে। চিঠিগুলো লেখে কন্দর্প নারায়ণ নিজেই, কিংবা ছেলে চোরেরা তাকে দিয়ে চিঠি লেখায়। তাতে শুধু একটা কথাই লেখা থাকে, বাবা, আমার জন্য চিন্তা করো না, আমি ভালো আছি। ব্যাস, আর কিছু থাকে না। সাধারণত জানুয়ারি মাসেই চিঠি আসে, আর চিঠিগুলো আসে কখনো দিল্লি থেকে, কখনো বোম্বে থেকে, কখনো এলাহাবাদ থেকে। চিঠিগুলোতে কন্দর্প নারায়ণের হাতে ছাপ থাকে, কাজী সন্দেহ নেই যে সেগুলো তারই লেখা। বারান্দায় রেলিংয়ের ফাঁক দিয়ে তিনটে মুখ ঢুকিয়ে খুব মনোযোগ দিয়ে সরোজ, মনোজ আর পুতুল গল্প শুনছিল। কিন্তু স্কুলের সময় হয়ে যাওয়ায় মেজ কাকা ভজহরি এসে তাদের ডেকে নিয়ে গেলেন। বরদাচরণ বললেন, প্রতি বছর যেসব জায়গা থেকে চিঠি আসে সেসব জায়গায় লোক পাঠানো হয়, পুলিশকেও জানানো হয়, কিন্তু কন্দর্প নারায়ণের চেহারা কেমন সেটা না জানলে তাকে খুঁজে বের করা তো সম্ভব নয়। তাই এখন কন্দর্প নারায়ণের একটা ছবি খুঁজে বের করার জন্য রাজা গোবিন্দ নারায়ণ আমাকে কাজে লাগিয়েছেন। রাজবাড়ির অ্যালবাম ছাড়াও কন্দর্প নারায়ণের আরো দু একটা ছবি থাকতে পারে কোথাও। সেই আশায় গোবিন্দনারায়ণ আমার সাহায্য চেয়েছেন, তাই আমি বিভিন্ন জায়গায় হানা দিয়ে ছোট ছেলের ছবি খুঁজে বেড়াচ্ছি। যদি কারো কাছে এমন কোনো ছোট ছেলের ছবি থেকে থাকে যাকে কেউ চিনতে পারছে না, তাহলে সেই ছবি রাজবাড়িতে নিয়ে গিয়ে হাজির করার হুকুম রয়েছে। রাঘববাবু বলে উঠলেন। সে তো ঠকবাজতে গাউজার। বলেই ফের মাথা নেড়ে রাঘববাবু বলেন, না না, ঠকবাজতে গাউজার কথাটা এখানে খাটে না। এটা হলো গিয়ে ডোমবনে বাঁশকানা। সতীশ ভরদ্বাজ বলে ওঠেন, ডোমবনে বাঁশকানা আবার কি? বলুন বাঁশবনে ডোমকানা। ওই হলো। লজ্জা পেয়ে রাঘববাবু বলেন, সারা তল্লার জুড়ে বাচ্চা ছেলের ছবি খুঁজে বেড়ানো তো বিরাট ব্যাপার। বরদাচরণ বলেন, ডিউটি ইজ ডিউটি। গোবিন্দ নারায়ণ আমাকে এ কাজের জন্য মাসে 500 টাকা করে দিচ্ছেন। তাছাড়া ছবি যার কাছে পাওয়া যাবে তাকে নগদ 1000 টাকা পুরস্কার দেওয়া হবে, অবশ্য যদি সেটা রাজকুমার কন্দর্প নারায়ণের আসল ছবি হয়। রাঘববাবু খুব হেসে বললেন, হাসালেন বড়দাবাবু। হরিণগড়ের রাজাদের আর্থিক অবস্থা আমি জানি, বছর 2 আগেও গিয়ে দেখে এসেছি। রাজমাতা হেমময়ী দরবার ঘরের বাইরের দেওয়ালে ঘুঁটে দিচ্ছেন। আরও কি দেখেছি জানেন? দেখেছি রাজা গোবিন্দ নারায়ণ শশা খাচ্ছেন, আর রানী অম্বিকা বাগানের জঙ্গল থেকে কচু শাক তুলছেন। 1000 টাকা পুরস্কার। এই বলে রাঘববাবু উঠতে যাচ্ছিলেন। বরদাচরণ বললেন, সবটা শুনুন রাঘববাবু, তারপর না হয় তুচ্ছ-তাচ্ছিল্য করবেন। সতীশ ভরদ্বাজও বললেন, হ্যাঁ হ্যাঁ, সবটা শোনা উচিত। রাঘববাবু মুখটা বিকৃত করে বললেন, আপনি কি বলতে চান বড়দাবাবু? যে রাজার মা ঘুঁটে দেয়, যার রানী কচু শাক তোলে, এবং যে রাজা নিজে শশা খায়, সে 500 টাকায় গোয়েন্দা ভাড়া করবে আর একটা ছবির জন্য 1000 টাকা পুরস্কার দেবে? এটা বিশ্বাসযোগ্য? বরদাচরণ অত্যন্ত উদ্বিগ্ন হয়ে বলেন, শুনুন রাঘববাবু, রাজার মা যে ঘুঁটে দেন সেটা অভাবে নয়, সময় কাটানোর জন্যই তিনি ঘুঁটে দেন। রানী অম্বিকা কচু শাক তুলছিলেন বটে, কিন্তু তার মানে এ নয় যে তাদের অন্য তরকারি জোটে না। আসলে গোবিন্দ নারায়ণের কচু শাকের ওপর খুব রাগ, কিন্তু রানী নিজে কচু শাক ভালোবাসেন বলে চুপি চুপি নিজেই তুলে নিয়ে গোপনে রান্না করে খান। আর শশা, গোবিন্দ নারায়ণের ডায়াবেটিস হওয়ার পর থেকে ডাক্তার তাকে কেবল শশা খেয়েই থাকতে বলেছেন, যে শশার মধ্যে চিনির ভাগ খুবই কম। আর এই তো সবাই জানে, গোবিন্দ নারায়ণের রাজত্ব এখন না থাকলেও
রাজবাড়ির হাজারটা সুড়ঙ্গ দিয়ে মাটির তলায় যেসব চোর কুঠুরিতে যাওয়া যায়, সেখানে লক্ষ লক্ষ টাকার হিরে জহরত আর মোহর রয়েছে। অবিশ্বাস করবেন না রাখো বাবু, আমি এরকম একটা চোর কুঠুরিতে নিজে একবার ঢুকেছিলাম। সতীশ ভরদ্বাজ বলে উঠলেন। সত্যি কথা বলছো বাবা বরদাচরণ? আমি মিথ্যে কথা বলি না। বরদাচরণ গম্ভীরভাবে বলেন। সতীশ ভরদ্বাজ বলেন, তাহলে একবার আমার বাড়ি যাও তো। মনে পড়ছে আমার বাড়ির কুলুঙ্গিতে একটা ছোট্ট ন্যাংটো ছেলের হামা দেওয়া ছবি আছে। আমার ব্রাহ্মণী আবার সেটাকে গোপালের ছবি ভেবে পুজো টুজো করেন। একবার দেখো তো সেই ছবিটাই নাকি। ঠাকুরমশাইয়ের কথায় কেউ কান দিল না। বরদাচরণ বললেন, রাখো বাবু, গত বছর আপনার বাড়ির সামনের বাগান থেকে সরস্বতী পুজোর আগের দিন রাত্রে অনেক ফুল ও ফল চুরি যায়। খবর পেয়ে এসে আমি তদন্ত করে বের করি যে সেসব ফুল ও ফল 24 পল্লীর ছেলেরা তাদের পুজোর জন্য চুরি করেছিল। মনে আছে? রাখোবাবু রেগে গিয়ে বলেন, তাতে মাথা কিনেছেন আর কি। ধরে লাভটা কি হয়েছিল? তারা তো সেসব ফুল ফল আমাদের গাছে এসে আবার লাগিয়ে দিয়ে যায়নি। বরদাচরণ গম্ভীরভাবেই বললেন, এবং ওরা চুরি কেন করেছিল তাও আমি বের করেছিলাম। আপনি সেবার ওদের চাঁদা দেননি। রাখোবাবু রেগে গিয়ে বলেন, কেন দেব? 24 পল্লীর পুজো আপনার পাড়ায় হয়, পাড়ার পুজোর চাঁদা দেব কেন? আর এও বলে রাখছি, সে চুরির পেছনে আপনার হতচ্ছাড়া ভাগ্নে ওই চাক্কুও ছিল। বরদাচরণ বললেন, শুনুন রাখো বাবু, উত্তেজিত হবেন না। আমি সেই চুরির ব্যাপার আলোচনা করতে আসিনি। তাহলে কি জন্য এসেছেন? যখন আমি এ বাড়িতে সেই চুরির ব্যাপারে তদন্ত করছিলাম, তখন হঠাৎ আমার খুব জল তেষ্টা পায়। আমি পুতুলের কাছে 1 গ্লাস জল চাই। পুতুল তখন এই বারান্দায় বসে একটা ছবির অ্যালবাম খুলে তার এক বন্ধুর সঙ্গে বসে ফটোগুলো দেখছিল। সে অ্যালবাম রেখে জল আনতে গেল। তখন আমি আনমনে অ্যালবামটা তুলে ছবিগুলো দেখছিলাম। তার মধ্যে একটা খুব সুন্দর চেহারার ছেলের ছবি ছিল। ছেলেটা একটা বাংলো বাড়ির সামনের সিঁড়িতে বসে আছে। তার পাশে একটা কাচের গ্লাসে দুধ রয়েছে। দুধটা একটা বেড়াল খেয়ে নিচ্ছে। মনে পড়ছে আপনার? পুতুল জল নিয়ে এলে আমি তাকে ওই ছবিটা কার তা জিজ্ঞেস করায় সে বলতে পারল না। আমি তখন মনোজ, সরোজ এবং ভজবাবুকেও জিজ্ঞেস করি। তারা কেউ কিছু বলতে পারেনি। কিন্তু ছেলেটা দেখতে এত সুন্দর এবং ছবিটা এত রহস্যময় যে আমি ব্যাপারটা ভুলতে পারিনি। আজ ছবিটার কথা মনে পড়ে গেল। কিছু যদি মনে না করেন, আপনাদের বাড়ির ছবির অ্যালবামটা একটু আনুন। আমার খুব সন্দেহ হচ্ছে ওই ছবিটাই কুমার কন্দর্প নারায়ণের। রাখোবাবু একটু হাঁ করে থেকে বলে উঠলেন, তাই তো বড়দা বাবু, তাই তো। বলেই হঠাৎ উঠে চেঁচাতে লাগলেন, রামু, রঘু, কিরমিরিয়া, জলদি অ্যালবাম আন, জলদি। ডাক শুনে কিরমিরিয়া রান্নাঘর থেকে বেরিয়ে এসে ডুকরে কেঁদে উঠল। ও দাদা বাবু গো, আমি কিছু জানি না গো, আমি কিছু করিনি গো। রঘু জলদি শুনতে জল শুনে 1 গ্লাস জল নিয়ে পুরি মরি করে দৌড়ে এলো। আর রামু তাড়াতাড়ি বাড়ির পিছনে গিয়ে লুকোলো। যাই হোক, অনেক চেঁচামেচি খোঁজাখুঁজির পর অ্যালবামটা পাওয়া গেল। হাঁপাতে হাঁপাতে রাখোবাবু অ্যালবাম এনে পাতা খুলে ছবিটা খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে একটা পাতায় দেখা গেল ছবিটা যে 4টে স্টিকারে লাগানো ছিল তা লাগানোই আছে, কিন্তু ছবিটা নেই। রাখোবাবু হতাশ হয়ে বসে বললেন, সর্বনাশ! বরদাচরণ অ্যালবামটা তুলে নিয়ে দেখলেন। মুখখানা অসম্ভব গম্ভীর হয়ে গেল। হঠাৎ আস্তে করে বললেন, রাখো বাবু, এখন আমার আর কিছু মাত্র সন্দেহ নেই যে এই ছবিটাই ছিল কন্দর্প নারায়ণের ছবি। সতীশ ভরদ্বাজ বলে ওঠেন, আমার ঘরে যে বালগোপালের ছবিটা আছে বুঝলে বাবা বড়দা, সেটাও। বরদাচরণ সতীশ ভরদ্বাজকে পাত্তা না দিয়ে বললেন, অ্যালবাম থেকে ছবিটা চুরি যাওয়াতেই ব্যাপারটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাচ্ছে। অ্যালবামটা আমি নিয়ে যাচ্ছি রাখো বাবু। ফিঙ্গারপ্রিন্টগুলো দেখতে হবে।
আর বাড়ির সবাইকে জিজ্ঞাসাবাদও করা দরকার। রাঘববাবু উদ্ভ্রান্তের মতো চেঁচাতে লাগলেন। সবাই এসো এদিকে, চলে এসো, এর একটা বিহিত হওয়া দরকার। করকরে হাজারটা টাকা ফসকে গেল, ই আর কি পেয়েছে নাকি? কোথায় গেল সরোজ মনোজ পুতুল? রঘু ভয়ে ভয়ে বলল, খোকা খুকিরা স্কুলে গেছে। ডেকে আন স্কুল থেকে। হারাধন তার ল্যাবরেটরির দরজা খুলে বেরিয়ে এসে গম্ভীরভাবে বলে, কি হয়েছে বলো তো? ওই বড়দা ক্লাউনটা কোনো গোলমাল করেছে নাকি? বড়দাচরণ গম্ভীরভাবে বলেন, ক্লাউন কে তা আয়না দিয়ে নিজের মুখ দেখলেই টের পাবে হারাধন। আমি জরুরি কাজে এসেছি, ই আর কি করো না। জরুরি কাজ? কার বেড়াল চুরি গেল, কার বাগান থেকে কে লাউ নিয়ে গেল, কার গরু হারালো, এইসব খুঁজে বেড়ানোই যা কাজ, তার আবার ডাঁট কত? বরদাচরণ বলেন, তবু ভালো, লাউয়ের সঙ্গে কুমড়ো মেশানোর চেষ্টা করে লোক হাসায়নি। রাঘববাবু দুজনের মাঝখানে দাঁড়িয়ে বললেন, সবাই চুপ করো। শোনো সবাই, আমি মাত্র 24 ঘন্টা সময় দিচ্ছি বাড়ির লোককে। এর মধ্যে চুরি যাওয়া ছবিটা খুঁজে বের করতেই হবে। স্কুলে ইন্টার ক্লাস ক্রিকেট লিগ চলছে, সেই নিয়ে এবার চারদিকে খুব উত্তেজনা। এমনিতে এক ক্লাসের সঙ্গে অন্য ক্লাসের খেলায় আর উত্তেজনার কি থাকবে? আসলে হয়েছে কি, এবার ক্লাস 9-এ দুটো নতুন ছেলে এসে ভর্তি হয়েছে। তারা যমজ ভাই, হুবহু এক রকম দেখতে। তারা পোশাক পরে একই রকম, টেরি কাটে মাথার একই ধারে, এমনকি দুজনেরই বাঁ গালে তিল। তফাৎ শুধু নামে। একজনের নাম সমীর, অন্যজনের নাম তিমির। দুই ভাই দুর্দান্ত ক্রিকেট খেলোয়াড়, তবে খেলাতে দুই ভাইয়ের কিছু তফাৎ আছে। সমীর সাংঘাতিক জোরে বল করে, তার বল চোখে ভালো করে ঠাহর হয় না। অন্যজন তিমির বেদম ব্যাট করে, প্রায় ম্যাচেই সেঞ্চুরি করেও নট আউট থেকে যায়। দুই যমজ ভাইয়ের দৌলতে ক্লাস 9 এবার দুরন্ত টিম। স্কুলে চ্যাম্পিয়ন তো তারা হবেই, জানা কথা। শোনা যাচ্ছে এবার সমীর আর তিমিরকে জেলা একাদশেও নেওয়া হবে। যেদিন ক্লাস 9-এর খেলা থাকে সেদিন মাঠের চারধারে বহু লোক জমে যায় সমীর তিমিরের বলের হলকা আর ব্যাটের ভেলকি দেখতে। নামডাক হওয়াতে দুই ভাইয়েরই কিছু ডাঁট হয়েছে। এমনিতেই তারা বড় লোকের ছেলে, তাদের বাবা সিভিল সার্জন। দুটো সবুজ রঙের রেসিং সাইকেলে চেপে তারা স্কুলে আসে। টকাটক ইংরেজিতে নিজেদের মধ্যে কথা বলে, কাউকে বড় একটা গ্রাহ্য করে না। স্কুলের মাস্টারমশাইরা পর্যন্ত তাদের একটু সমঝে চলেন। ওদিকে ক্লাস 8ও বেশ ভালো টিম, যদিও তাদের সমীর বা তিমিরের মতো বোলার বা ব্যাটসম্যান নেই। তবু গেম টিচার তারক গুহ বলেন, আমার মনে হয় ক্লাস 8 একটা আপসেট করতে পারে। 8-এর ক্যাপ্টেন মনোজ। বলতে কি, ক্লাস 7-এ পড়ার সময় সে প্রথম ক্রিকেটের হাতে খড়ি করে। ব্যাট খারাপ করে না, বলও খুব জোরে করতে পারে। 8-এ উঠে ইন্টার ক্লাস লিগে এ পর্যন্ত সব কটা ম্যাচ তারা জিতেছে। প্রত্যেকটাতেই মনোজের রান ভালো, উইকেটও খারাপ নেয়নি। তারক গুহ প্রবীণ লোক, একসময় নাকি কলকাতায় ভালো টিমে ক্রিকেট খেলতেন। কোচ হিসেবে তার তুলনা নেই, সবাই বলে। মফস্বল স্কুলে সামান্য বেতনের গেম টিচারের চাকরি করেন বলে তেমন পাত্তা দেয় না কেউ। রোগা কোলকুজো বুড়ো শকুনের মতো চেহারা তারকবাবুর, গায়ের রং ব্ল্যাকবোর্ডের মতো কালো, পান খেয়ে খেয়ে দাঁতগুলো সব খয়েরি হয়ে গেছে। গায়ে সবসময় বেঢপ বড় সাইজের সাদা ফুলহাতা জামা, পরনে সাদা জিনের প্যান্ট, কোমরে কখনো দড়ি, কখনো মোটা চামড়ার বেল্ট বাঁধা, পায়ে কেটস। এছাড়া তারকবাবুকে অন্য পোশাকে দেখা যায় না। জামা কাপড় সব সময় ময়লা, নাকে নস্যি দেন বলে খোনা সর্দি গলায় কথা বলেন। তার ল্যাক প্যাকে হাত পা, চেহারা আর পোশাক দেখে কিছুতেই ভাবা যায় না যে এ লোক খেলার কিছু জানে। তারকবাবুকে সমীর তিমিরও পাত্তা দেয় না, বরং তারকবাবুই সেধে যেচে ওদের কাছে গিয়ে নেট প্র্যাকটিসের সময় নানা রকম উপদেশ দেন।
ওরা হাসে। সমীর একদিন মুখের ওপরেই বলে দিল, হ্যাঁ, আপনি তো স্যার কোনো ফাস্ট বল চোখেই দেখেননি ভালো করে। ইনসুইংয়ের গ্রিপ আপনার কাছে কি শিখব? আমি কলকাতায় ফাদকারের কাছে বোলিং শিখেছি। সেই থেকে তারকবাবুর ওদের ওপর খুব রাগ। ভালো খেলো সে তো ঠিক আছে, তা বলে প্রশিক্ষককে সম্মান দেবে না? সেই থেকে তারকবাবু হন্যে হয়ে অন্য ক্লাসের ছেলেদের মধ্যে সত্যিকারের ক্রিকেট প্রতিভা খুঁজে বেরিয়েছেন। এইভাবেই একদিন মনোজকে তার নজরে পড়ে। 8-এর সঙ্গে 10-এর খেলা ছিল। মনোজ 12 রানের মাথায় একটা হুক মারতে গিয়ে ক্যাচ তোলে। আউট হয়ে মাঠ থেকে বেরিয়ে আসবার সময় তারকবাবু ধরলেন, বললেন, ছোকরা, তোমার বয়সী কোনো ছেলে যে লেট কাট মারতে পারে তা আমার ধারণা ছিল না। কোত্থেকে শিখলে? মনোজ আমতা আমতা করে বলে, ক্রিকেটের বইয়ের ছবি দেখে স্যার। বাহ বাহ! ভারী খুশি হলেন তারকবাবু। তার কটুরাগত চোখ জল জল করতে লাগলো। বললেন, সত্যিকারের প্লেয়ার হতে চাও? তবে আমি তোমাকে প্লেয়ার বানাবো, কিন্তু একটু কষ্ট করতে হবে বাবা। মনোজ রাজি হয়ে গেল। সেই থেকে তারকবাবু গোপনে মনোজকে তালিম দেন। মাঝে মাঝে বলেন, তোমার বডি তো খুব ফিট, দমও অনেক, ফার্স্ট বোলিং তোমার হবেই। সারা স্কুলে মোট 5টা টিম, 5, 6, 7 মিলিয়ে একটা টিম, আর 4টে উঁচু ক্লাসের। ক্লাস 9, ক্লাস 8 ছাড়া বাকি সবাইকে হারিয়ে দিল। ক্লাস 8এও 9 ছাড়া বাকি সবাইকে হারালো। 2 ক্লাসের পয়েন্ট সমান। এই 2 ক্লাসের খেলায় যে জিতবে সেই চ্যাম্পিয়ন। সবাই জানে 9 জিতবে। 11-এর বড় ছেলেদের সঙ্গে খেলাতেও 9 উইকেটে জিতেছিল। সমীর 9টা উইকেট পায় মাত্র 9 রানে। তিমির 99 করেছিল একা। কাজেই বোঝা যাচ্ছে ক্লাস 9 কি সাংঘাতিক টিম। আজ ফাইনাল খেলা। ফার্স্ট পিরিয়ডের পর স্কুল ছুটি হয়ে গেল। খেলার মাঠের চারদিকে দারুণ ভিড় আর ধাক্কাধাক্কি। মাঠের মাঝখানে 3টে করে 6টা স্ট্যাম্প গাড়া হয়ে গেছে। স্বয়ং সিভিল সার্জন, ডিএসপি আর মুনসেফ খেলা দেখতে এসেছেন। তাদের জন্য আলাদা চেয়ারের ওপর ছোট ত্রিপল টাঙানো হয়েছে। ক্রেট বোঝাই লেমনের এসেছে মাঠে। চানাচুর, ঝালমুড়ি, ফুচকা আর আইসক্রিমের গাড়ি জড়ো হয়েছে। বেশ মেলা মেলা ভাব। তারকবাবু প্রচণ্ড উত্তেজনায় ছোটাছুটি করছেন। 8-এর ক্যাপ্টেন মনোজ আর 9-এর ক্যাপ্টেন সমীর মাঠে নেমে টস করল। টসে জিতে গেল মনোজ। বিনা দ্বিধায় বলল, ব্যাট। সমীর একটু কাজ ঝাঁকালো মাত্র। 1 ডাউনে মনোজ নামবে। ওপেনিং ব্যাটসম্যান দুজন মাঠে রওনা হয়ে যেতেই তারক স্যার এসে বললেন, মনোজ, প্যাড আপ করো, এক্ষুনি উইকেট পড়বে। মনোজ প্যাড বাঁধতে বাঁধতে বলল, 1 ঘন্টা টিকতে পারলে হয়। তারক স্যার নিজে প্রচণ্ড উত্তেজিত, তবু বললেন, উত্তেজিত হয়েও না মনোজ, আমি জানি সমীরের সুইং নেই, কিন্তু অসম্ভব জোরে বল আসে বলে আনাড়িরা খেলতে পারে না, লাগার ভয়ে আউট হয়ে চলে আসে। তুমি ঘাবড়াবে না। স্যারের কথাই ঠিক। মাঠে নামতে না নামতে ওপেনিং ব্যাট গদাইচরণ সমীরের দ্বিতীয় বলে বোল্ড হয়ে ফিরে এলো। মনোজ যখন নামছে তখন ক্লাস 8-এর ছেলেরা খুব হাততালি দিল। সমীর দূর থেকে বলটা লোফালোফি করতে করতে একটু তাচ্ছিল্যের হাসি হাসল। তারকবাবু মনোজের পাশাপাশি হাঁটতে হাঁটতে মাঠের মধ্যে খানিক দূর এলেন। বারবার বললেন, সোজা বল, খেলতে অসুবিধে নেই। প্রথম থেকেই একটু মেরে খেললে দেখবে ও কাবু হয়ে গেছে। যদিও মনোজ খুব সাহসী ছেলে, তবু এখন তার হাত পা একটু ঝিমঝিম করছিল। হাঁটুর জোরটা যেন কমে গেছে। হাতে ব্যাটটা বেশ ভারী ভারী লাগছে। গার্ড নিয়ে দাঁড়িয়ে চারদিকে ফিল্ডারদের অবস্থান দেখতে একটু সময় নিল মনোজ। ভয় করছে। বেশ কয়েকবার বুকটা দূর দূর করে ওঠে। সমীর ওভারের তৃতীয় বলটা দিতে প্রায় স্ক্রিনের কাছাকাছি চলে গেছে। অত দূর থেকে দৌড়ে এসে বল করলে
সে বল যে কি মারাত্মক জোরের বল হবে তা ভাবতেই মনোজের পেটটা গুলিয়ে উঠল। চারদিকের মাঠ স্তব্ধ। সমীর জেট প্লেনের মতো দৌড়ে আসছে, এসে বাঁই করে হাতটা ঘোরালো। বলটা একবার দেখতেও পেল না মনোজ। একটা আবছা লাল ফিতের মতো কি যেন সরাক করে পিচের ওপর দিয়ে বেরিয়ে গেল। বেকুবের মতো মনোজ দাঁড়িয়ে থাকে। স্লিপের ফিল্ডাররা হাসছে। আবার সমীর দৌড়ে আসে, বল করে। আবার সেই লাল ফিতের মতো লম্বাটে একটা ছায়া দেখতে পায় মনোজ, কিন্তু এমন সাংঘাতিক তার গতি যে ব্যাটটা তুলবারও সময় হয় না। মনোজের ভাগ্য ভালো যে দুটো বলই ছিল বাইরের। সে আবার ব্যাট আঁকড়ে কুঁজো হয়ে দাঁড়ায়, কিন্তু হাত পা ঝিমঝিম করে, চোখে অন্ধকার অন্ধকার লাগে। স্ক্রিনের কাছ থেকে সমীর খ্যাপা ষাঁড়ের মতো দৌড়ে আসছে। মনোজের একবার দৌড়ে পালিয়ে যাওয়ার ইচ্ছে হলো। অনেক কষ্টে সেই ইচ্ছে দমন করে প্রাণপণে চোখ দুটো বিস্ফারিত করে সমীরের বল করার কায়দাটা দেখতে লাগলো। সমীরের হাত যখন ঘোরে তখন ঠিক সিলিং ফ্যানের মতো ঘূর্ণমান চক্রের মতো দেখায়। এবার লাল ফিতেটা বাইরে দিয়ে গেল না, সোজা চলে এলো মনোজের দিকে, গুড লেংথে পড়ে মিডল স্ট্যাম্পে। মনোজ ব্যাট তোলেনি, হাঁক করায়নি, কিচ্ছু করেনি। বলটা এসে আপনা থেকেই ব্যাটটাকে একটা ঘুষি মেরে অফের দিকে গড়িয়ে গেল। একটা বল আটকেছে মনোজ, তাইতেই হাততালি পড়ল চারদিকে। সমীর শেষ বলটা করতে আসছে, একই রকম গতিবেগ, তবে এখন মনোজের অতটা ভয় করছে না। এ বলটাও সোজা এলো, একটু শর্ট পিচে পড়ে কোমর সমান উঁচু হয়ে লেগের দিকে বেরিয়ে যাচ্ছিল। মনোজ ব্যাটটা দিয়ে খুব তাড়াতাড়ি ভেগে যাওয়া বলটা জোর চাপড়ে দেয়। সেই চাপড়ানিতে বলটা আরও দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে এক লাফে বাউন্ডারি পেরিয়ে আরও 50 গজ দূরে গিয়ে পড়ল। ছক্কা। হাততালির তুমুল শব্দে কানে তালা লাগবার জোগাড়। পরের ওভারে বল করল সরোজ। 8-এর ওপেনিং ব্যাট ষষ্ঠীব্রত এ ওভারটা খুটখাট করে কাটিয়ে দিল, রান হলো না। পরের ওভারে আবার সমীর বল করতে আসে, মনোজ ব্যাট করবে। চারদিক থেকে চিৎকার ওঠে, মনোজ আর একটা ছক্কা চাই। আগের ওভারে একটা ছক্কার মার খেয়ে সমীরের শরীরে আগুন লেগে গেছে। সে 3 গুণ জোরে দৌড়ে এসে যে বলখানা দিল তা অ্যাটম বোমার মতো, কিন্তু মনোজের বুকের দূরদূরণিটা এখন নেই। হাত পাও বেশ বসে এসে গেছে, চোখেও কিছু খারাপ দেখছে না। অফ স্ট্যাম্পের ওপর বলটা ছিল। মনোজ পা বাড়িয়ে ব্যাটখানা পিছনে তুলে বলটা ঠিক ব্রহ্মতালুতে ব্যাটখানা দিয়ে চাপড়ালো। বলটা মাটিতে একটা ঠোক্কর খেয়ে স্লিপের মাঝখান দিয়ে সে কি পড়ি দৌড়, যেন পালাতে পারলে বাঁচে। বাউন্ডারি, হাততালি, চিৎকার। পরের বল মিডল স্ট্যাম্পে, গুড লেংথ। সাধারণত ব্যাটসম্যান এ বল আটকায়। মনোজের এখন আর আটকানোর কথা মাথায় আসছে না। মার না পড়লে সমীরের ধার ভোতা হবে না। পিচে পড়ে বলটা ওঠার মুখে। মনোজ এগিয়ে সেটাকে অন ড্রাইভ করল। সমীরের জোরালো বল সে মার সইতে পারল না, বন্দুকের গুলির মতো মাঠের বাইরে বেরিয়ে গেল। লাইনের ধারে লোকেরা ভীষণ চেঁচাচ্ছে, ছেলেরা লাফাচ্ছে। স্বয়ং তারকবাবু নিয়ম ভেঙে দুবার মাঠের মধ্যে ছুটে এসেছিলেন। তাকে হেড স্যার এসে ধরে নিয়ে গেলেন। মনোজ এখন আর অন্য কিছু দেখছেও না, শুনছেও না। তার সমস্ত মন চোখ এখন বলের দিকে। একের পর এক বল আসে আর মনোজ এগিয়ে পিছিয়ে শরীর বাঁকিয়ে নানা কায়দায় কেবল পেটায়। তার মার মূর্তি দেখে সমীরের বল একদম ঝুল খেয়ে গেল। 10 ওভারের পর হাঁপাতে হাঁপাতে তার জিভ বেরিয়ে গেছে। মনোজ তখন 80 ছাড়িয়ে গেছে, টোটাল 92। এর মধ্যে শুধু ষষ্ঠীব্রত আউট হয়েছে, আর কোনো ঘটনা ঘটেনি। মফস্বলে স্কুলের খেলায় লাঞ্চ বা টি হয় না, এক নাগারে খেলা চলে। এক ইনিংসের খেলা একদিনেই শেষ হয়ে যায়, দ্বিতীয় ইনিংস বলে কিছু নেই। কিন্তু ব্যাপার স্যাপার দেখে মনে হচ্ছিল ক্লাস 8-এর ব্যাটের দাপট আজকে কমবে না, এক ইনিংসও আজ শেষ হবে না। মনোজ সমীরকে 3-3টে 4 মেরে 90-এর কোঠায় ঢুকে গেল। স্কোরাররা তাল রাখতে পারছে না রানের গতির সঙ্গে।
ওদিকে দর্শকদের মধ্যে একজন কালো চশমা পরা গম্ভীর মানুষ এসে দাঁড়িয়ে আছেন। তার গলায় দূরবীন, কাঁধে ক্যামেরা ঝুলছে। কোমরে পিস্তলের খাপ আছে বটে, কিন্তু তাতে পিস্তল নেই। বরদাচরণ মনোজ আর সরোজকে জেরা করতে এসেছেন, কিন্তু খেলা ভাঙার লক্ষণ দেখা যাচ্ছে না বলে তিনি খুবই বিরক্ত। বারবার ঘুড়ি দেখছেন। একবার ধৈর্য হারিয়ে বলেই ফেললেন, ধুর চাই, ছেলেটা কি আউট হবে না নাকি? পাশেই তারকবাবু ঘাসের ওপর বসে জুলজুলে চোখে মনোজের খেলা দেখছেন। বরদাচরণের কথা শুনে তড়াক করে লাফিয়ে উঠে বললেন, কি কি বললেন মশাই? ল্যাক প্যাকে রোগা হলেও তারকবাবুকে তখন হুবহু খুনির মতো দেখাচ্ছিল। তারকবাবু খেকিয়ে উঠে বললেন, ইয়ার্কি পেয়েছেন মশাই? ক্রিকেটের মতো সিরিয়াস ব্যাপার নিয়ে ইয়ার্কি? কোন আক্কেলে আপনি ওই অলক্ষণে কথা বললেন? চেঁচামেচিতে মুহূর্তের মধ্যে বরদাচরণের চারধারে ভিড় জমে গেল। স্বয়ং ডিএসপি এগিয়ে এসে বললেন, আরে এ দেখছি সেই কমিক্যাল গোয়েন্দা ভদ্রলোক। কি করছেন উনি? তারকবাবু আগুন হয়ে বললেন, ইনি চাইছেন মনোজ আউট হয়ে যাক। বরদাচরণের কাঁদো কাঁদো অবস্থা। লোকজন চারদিক থেকে আওয়াজ দিচ্ছে। একজন সিটি দিল। অন্যজন বলে উঠল, ওরে দেখ, গোয়েন্দাচরণের পিস্তলের খাপ ফাঁকা। আর একজন এসে বরদাচরণের দূরবীনটা তুলে দূরের জিনিস দেখতে লাগলো। সানগ্লাসটা খুলে নিল একজন। চাক্কু মামার দুরবস্থা দেখছিল দূর থেকে। সে আরও একটা জিনিস লক্ষ্য করে রেখেছে। সে লক্ষ্য করেছে ক্রিকেট মাঠের বাইরে ঘাস জমিতে মনস্তের কুখ্যাত দুষ্টু গরু হারিকেন চড়ে বেড়াচ্ছে। চাক্কু কাউকে কিছু না বলে নিঃশব্দে হারিকেনের দিকে এগিয়ে গেল। এদিকে মনোজের ৯৯। সমীর সরে গেছে অনেক আগে। একটা আনাড়ি ছেলে বল করতে আসছে। একটা রান অনায়াসে হবে। ঠিক সেই মুহূর্তে চারদিক থেকে তুমুল চিৎকার উঠল। বোলার ছেলেটা তার দৌড়ের মাঝপথে হঠাৎ বাঁদিকে ঘুরে প্রাণপণে মাঠের বাইরে ছুট লাগালো। আম্পায়ার অঙ্ক স্যার একটা স্ট্যাম্প উপড়ে বাগিয়ে ধরে তারপর কি ভেবে স্ট্যাম্পটা হাতে করেই দৌড়তে থাকেন। হতভম্ব মনোজ প্রথমটায় কিছু বুঝতে পারেনি। তারপরই দেখতে পেল তাদের গরু হারিকেন বাঁধারে লাইনের পাশে প্রায় ৮-১০ জনকে গুতিয়ে মাটিতে ফেলে দিয়েছে। তারপর মাঠে ঢুকে দুজন ফিল্ডারকে ধরাশায়ী করে এখন পিচের দিকে ছুটে আসছে। তার মুখে ফেনা, চোখ লাল, ফোঁস করে শ্বাস ছেড়ে বাঘের মতো হাম্বা ডাক ছাড়ছে। তার সেই মূর্তি দেখে মুহূর্তে মাঠ ফাঁকা। ডিএসপি, সিভিল সার্জন, হেড স্যার কে কোথায় গেলেন কে জানে। চারদিকে জড়ামড়ি করে কিছু ছেলে আর লোক পড়ে গেছে মাঠে। হারিকেন মনোজকে চেনে, কাজী সে মনোজের দিকে দৃকপাত না করে সোজা মাঠের লাইনের ধারে দর্শকদের দিকে ছুটে গেল। বরদাচরণ পিস্তলের খাপে হাত বাড়িয়ে বড় হতাশ হলেন। তাই তো হারিকেন আর কাউকে না ধরে কি করে যেন বরদাচরণকেই টার্গেট বানিয়ে তেড়ে গেল। অসম সাহসী বরদাচরণ পালানোর চেষ্টা করেও পারলেন না। দেওয়াল থেকে পড়ে হাঁটুতে চোট, সুতরাং তাকে দাঁড়িয়ে থাকতে হলো। হারিকেন তেড়ে এসে ঢু মারতেই বরদাচরণ বাঁ পাশে সরে গেলেন। আবার ঢু মারতেই বরদাচরণ বাঁ পাশে সরে গেলেন। আবার ঢু। বরদা আবার ডান পাশে সরলেন। দারুণ জমে গেল খেলা। বরদাচরণ ভার্সাস হারিকেন। ক্রিকেটের কথা ভুলে লোকজন বুল ফাইট দেখতে আবার ভিড় জমিয়ে ফেলল। ভিড়ের ভেতর থেকে একটা লোক তার গায়ের লাল র্যাপারটা খুলে বরদাচরণের দিকে ছুঁড়ে দিয়ে বলল, বরদাবাবু, আমাদের আসল বুল ফাইট দেখিয়ে দিন। হারিকেনের তৃতীয় ঢুটা এড়াতে গিয়ে বরদাচরণ মাটিতে পড়ে গিয়েছিলেন। হারিকেন আবার ফিরে আসছে। বরদাচরণ করেন কি? তাড়াতাড়ি লাল র্যাপারটা নিয়ে উঠে দাঁড়িয়ে বুল ফাইটারের মতো হারিকেনকে দেখিয়ে সেটা নাড়তে লাগলেন। হারিকেন দৌড়ে এলো। বরদাচরণ খুব দক্ষতার সঙ্গে সরে গেলেন, কিন্তু হারিকেন বোকার ষাঁড় নয়, সে হলো তেদরা গরু। বরদাচরণের ওপর তার রাগ কেন তা অবশ্য বোঝা গেল না, কিন্তু লাল র্যাপার নিয়ে বরদাচরণকে ইয়ার্কি করতে দেখে তার রাগ চড়ে গেল কয়েক ডিগ্রি। চারদিকে লোকজন সাবাস, বাহবা, হুররে, লেগে যা, ঘুরে ফিরে বলে চেঁচাচ্ছে। তাই শুনে আরও ক্ষেপে গেল হারিকেন, কিন্তু এবার আর সে তাড়াহুড়ো করল না।
খুব ভালো করে বরদাচরণকে লক্ষ্য করে দেখে নিল। তারপর হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে এসে আচমকা ধেয়ে এসে তার 4 নম্বর ঢু লাগালো। সেই ঢুতে হাতি পর্যন্ত টলে যায় তো মানুষ কোন ছাড়। বরদাচরণ সেই গুঁতো এড়াতে পারলেন না। 3 হাত শূন্যে ছিটকে উঠে 4 হাত দূরে গিয়ে পড়ে চেঁচাতে লাগলেন। পুলিশ, দমকল, বাবা রে! হারিকেন অবশ্য আর বরদাচরণের দিকে দৃকপাত করল না। সে চমৎকার লাল আলোয়ানটা দেখে মুগ্ধ হয়ে খুব হাসি হাসি মুখ করে সেটা মুখে নিয়ে চিবোতে লাগলো। যার আলোয়ান সে ডুকরে উঠে বলতে লাগলো, গেলবার 60 টাকায় কিনেছিলাম গো, গরুর পেটে আসতো 60টা টাকা, ওই চলে গেল। কারো সাহস হলো না যে হারিকেনের মুখ থেকে আলোয়ানটা কেড়ে আনবে। অসম সাহসী গোয়েন্দা বরদাচরণ অনেকটা পথ হামাগুড়ি দিয়ে হেঁটে গিয়ে স্কুলের বারান্দায় উঠে বসে কোকাতে লাগলেন। আজকে দিনটা তার ভালো যাচ্ছে না। একটা ভুতুরে কাকের তাড়া খেয়ে দেওয়াল থেকে পড়েছেন, পিস্তল হারিয়েছেন, তেদর গরুর পাল্লায় পড়ে একেবারে বেহাল হয়েছেন। কিন্তু গুরুতর আহত হয়েও তিনি তার কর্তব্যকর্ম বিস্মৃত হননি। সামান্য একটু দম নিয়েই তিনি হামাগুড়ি দিয়ে চারদিকে ঘুরে সরোজ আর মনোজকে খুঁজতে লাগলেন। তার দৃঢ় ধারণা কুমার কন্দর্পনারায়ণের দুর্লভ ছবিটার হদিশ ওদের কাছে পাওয়া যাবে। কিন্তু সরোজ আর মনোজ তখন স্কুলের ত্রিসীমানায় নেই। তাদের গরু হারিকেন আজকের ম্যাচ খেলা নষ্ট করেছে। একজনের আস্ত লাল আলোয়ান চিবিয়ে খেয়েছে। বরদাচরণের কখানা হাড় ভেঙেছে তাকে জানে। হারিকেন ছাড়া পেলে শহরে তুলকালাম সব কাণ্ড হয়, আর লোকে এসে তাদের গালমন্দ করে, ক্ষতিপূরণ চায়। কয়েকবার পুলিশের কাছেও নালিশ হয়েছে। তাই আজ হারিকেনের কাণ্ড দেখে দুই ভাই কোন ফাঁকে সটকে পড়েছে। এদিকে বরদাচরণকে হামাগুড়ি দিয়ে ঘুরে বেড়াতে দেখে আবার লোকে ভিড় করে এলো। হেড স্যার, ডিএসপি, সিভিল সার্জন, ছাত্র আর মাস্টারমশাইরা তাকে ঘিরে ধরে বোঝাতে লাগলেন, আপনি আহত হয়েছেন বরদাবাবু, এবার একটু বিশ্রাম নিন, ফার্স্ট এড দেওয়া হবে। বরদাচরণ বললেন, ডিউটি ইজ ডিউটি। আমি সরোজ আর মনোজকে এক্ষুনি জেরা করতে চাই, খুব জরুরি দরকার। ছেলেরা খবর দিল ওদের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হারিকেন ওদেরই গরু কিনা, তাই ওরা লজ্জায় চলে গেছে। ইতিমধ্যে ডিএসপি থানায় খবর পাঠিয়েছেন যেন সশস্ত্র পুলিশ বাহিনী এসে বদমাস গরুটাকে গ্রেফতার করে নিয়ে যায়। আলোয়ানওয়ালা লোকটা এসে ক্ষতিপূরণের জন্য ঘ্যানর ঘ্যানর করছে। সমীর আর তিমির বলে বেড়াচ্ছে হেরে যাওয়ার ভয়ে ক্লাস 8 গরুটাকে মাঠের মধ্যে তাড়া করে এনেছিল। তাই শুনে তারকবাবু খেকিয়ে উঠে বললেন, ওই গরুটার জন্যই তোমরা এ যাত্রা বেঁচে গেলে। ক্রিকেট খেলার অ আ ক খই এখনো তোমাদের রপ্ত হয়নি। স্কুলে যখন এই সব কাণ্ড চলছে তখন মনোজদের বাড়ির অবস্থা খুব থমথমে। রাখোবাবু সবাইকে 24 ঘন্টা সময় দিয়েছেন। তার মধ্যে হারানো ছবিটা খুঁজে বের করতেই হবে। রাখোবাবু এই কথা ঘোষণা করেই হাতঘড়িটা হাতে পড়ে নিয়ে মাঝে মাঝে সময় দেখছেন আর বলছেন, এই 3 ঘন্টা হয়ে গেল, এই 4 ঘন্টা 10 মিনিট, প্রায় 5 ঘন্টা, আর মাত্র 19 ঘন্টা আছে কিন্তু। বাড়িশুদ্ধ লোক ঘর দৌড় তোলপাড় করে ছবি খুঁজতে লেগেছে। সতীশ ভরদ্বাজ দুপুরবেলা বাড়ি যাওয়ার সময় বলে গেছেন, আমার হাদু ফুদু থাকলে এক লোহমায় ছবিকে ছবি, এমনকি কন্দর্পনারায়ণকেও খুঁজে বের করে কাঁধে বয়ে এনে ফেলতো। কিন্তু কি করব, তারা 2 মাসে ছুটি নিয়ে দেশে গেছে, নইলে কোনো হাঙ্গামা ছিল না। হাদুভুদু হলো সতীশ ভরদ্বাজের পোষা ভূত। সবাই তাদের কথা জানে, কেউ অবশ্য তাদের কখনো দেখেনি, কিন্তু সবাই ভয় খায় তাদের। বৈজ্ঞানিক হারাধন আকাশ থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদনের একটা নতুন গবেষণায় খুব ব্যস্ত। তামার তার দিয়ে গোটা কুড়ি ঢাউস গ্যাস বেলুন 1/2 মাইল উঁচুতে তুলে দেওয়া হবে। সেখানে কোনো একটা স্তরে প্রচুর বিদ্যুতের একটা বলয় রয়েছে। তামার তার বেয়ে সেই বিদ্যুৎ ধরে এনে নানা কাজে লাগানো যাবে বলে হারাধন দৃঢ়ভাবে বিশ্বাস করে।
কিন্তু 1/2 মাইল লম্বা 20টা তামার তার জোগাড় করা চারটিখানি কথা নয়। তার উপর তারগুলো এমন জট পাকিয়ে যায় যে জট ছাড়াতে গলদঘর্ম। হারাধন বিরক্ত হয়ে উঠোনে পায়চারি করছিল। সতীশ ভরদ্বাজের কথা শুনে বলল, হাঁদুভুদুর ছুটি ক্যান্সেল করে একটা টেলিগ্রাম করে দিন না ঠাকুরমশাই। সতীশ ভরদ্বাজ হারাধনকে দেখতে পারেন না। দুপাতা বিজ্ঞান পড়ে এরা ঘোর নাস্তিক হয়ে গেছে, কিছু মানে না। ভরদ্বাজ ঠাকুরমশাই রেগে গিয়ে বললেন, টেলিগ্রাম করব? ইয়ার কি পেয়েছো নাকি? তাদের দেশ তো আর শহরগঞ্জে নয় যে টেলিগ্রাম যাবে। তারা থাকে প্রেত লোকের গহীন রাজ্যে। সেখানে আলো নেই, অন্ধকার নেই, কেবল ঘোর সন্ধেবেলার মতো আবছা এক জায়গা। চারদিকে ছমছম করছে অদ্ভুত গাছপালা, পাহাড়, হ্রদ, মরার মাথা চারদিকে ছড়ানো। হ্রদে জলের বদলে রক্ত, পাহাড় হচ্ছে হাড়গোড় দিয়ে তৈরি। বাদুর, শকুন আর পেঁচা ছাড়া কোনো পাখি নেই। সেখানকার গাছে ফুল ফুটলে পচা নর্দমার গন্ধ ছাড়ে। সেখানে আকাশের রং ঘোর কালো, চাঁদ তারা সূর্য কিচ্ছু নেই। সেখানকার রাজার প্রাসাদ তৈরি হয়েছে মাথার খুলি দিয়ে। গায়ে গায়ে পিশাচ, শাকচুন্নি, মামদ, ব্রহ্মদৈত্য, খোক্কস সব সেখানে বসবাস করে। আমি কতবার গিয়েছি। হারাধন হেসে ফেলে বলে, জায়গাটা তো বেশ ভালো মনে হচ্ছে ঠাকুরমশাই, একবার আমাকে নিয়ে চলুন না। সতীশ ভরদ্বাজ সে কথা জবাব দেননি, শুধু বলেছেন, আসুক হাদুবুদু, বিশ্বাস না হয় তাদের মুখে শুনে নিও। এই বলে ঠাকুরমশাই চলে গেলেন। বিকেলের দিকে গরু দোয়াতে গিয়ে রামু মহা বিপদে পড়ল। চোখে ভালো ঠাহর হয় না তার, কিন্তু তা বলে একেবারে কানাও তো সে নয়। হাতিয়ে টাতিয়ে নিরিখ পরখ করে সব জিনিসেরই একটা আন্দাজ পায়। আজ যেন সে গোয়ালে ঢুকে হারিকেনের গায়ে হাত দিয়েই বুঝতে পারল গরুটা আর আগের মতো নেই। দিব্যি বড় সড়ো হয়ে উঠেছে, গায়ে খোঁচা খোঁচা লোম, আর ভারী ঠান্ডা স্বভাব। দুধ দোয়ানোর সময় রোজ যেমন দাপাদাপি করে, বালতি উল্টে ফেলে দেয় বা পায়ে চাট ছড়ে, আজ তেমন কিছু করলো না। দুধও দিল এক কারি, বালতি প্রায় উপচে পড়ে আর কি। খুব আনন্দ হলো রামুর। কিন্তু বালতি ভরা দুধ নিয়ে সে যখন হাসি হাসি মুখ করে গোয়াল থেকে বেরোতে যাচ্ছে, তখন দোরগোড়ায় একটা মুষ্ক মতো লোকের সঙ্গে ধাক্কা খেল। কন হ্যাঁ রে বলে রামু চোখ পাকিয়ে তাকায়। মুষ্ক লোকটা দরজা জুড়ে দাঁড়িয়ে ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ফেলছে। এমন ব্যাদরা লোক যে রামুর পথও ছাড়ছে না। ভয় পেয়ে রামু চেঁচালো, কন চোরটা হ্যাঁ রে? এখনো সন্ধ্যা হয়নি, এরই মধ্যে গরু চোরাতে এসেছিস? এই বলে রামু বালতিটা রেখে হঠাৎ দুহাতে লোকটাকে জাপটে ধরে চেঁচাতে থাকে, এ মিসিজি, এ রঘু, জলদি আও, গরু চোর ধরেছি। মুষ্ক লোকটা পেল্লায় জোয়ান। এক ঝটকায় রামুর হাত ছাড়িয়ে উল্টে তার ঘাটটা চেপে ধরে বলল, চোর আমি না তুই? আমার ভৈঁসটাকে সারা দুপুর ঢুঁড়ে বেড়াচ্ছি, আর তুই চোরটা আমার দুধের ভৈঁস ধরে এনে গোয়ালে বেঁধে রেখেছিস। রামু তখন বুঝতে পারল এ লোকটা হলো হরশঙ্কর গয়লা। এ তল্লাটে হরশঙ্কর হচ্ছে সবচেয়ে বড় পালোয়ান। বজরংবলী মন্দিরের সামনের আখড়ায় একটা কুস্তির দঙ্গল আছে। সেখানে ফি বছর কুস্তির প্রতিযোগিতায় হরশঙ্কর অন্য সব জোয়ানদের ধরে ধরে ধোবিপাট প্যাচ মেরে আছাড় দেয়। ধোপা কাপড় কাচবার সময় যেমন করে আছাড় মারে, তাই হলো ধোবিপাট। হরশঙ্করকে সবাই খুব সমঝে চলে। রামুর চেঁচানি শুনে মিশির আর রঘু দুই লাঠি নিয়ে ধেয়ে এসেছিল, কিন্তু হরশঙ্করকে দেখে লাঠি ফেলে দিয়ে হাত জোর করে রাম রাম বলে খাতির দেখাতে লাগলো। হরশঙ্কর কাউকে গ্রাহ্য করল না। রামুকে কাঁধে ফেলে আর মোষটাকে খোঁটা থেকে দড়ি শুদ্ধ খুলে এক হাতে দড়ি ধরে রওনা দিল। যাওয়ার সময় বলে গেল, রামু চোরটাকে আজ পুলিশে দেবো। রামু হরশঙ্করের কাঁধে ঝুলতে ঝুলতে কেঁদে কেঁদে বলতে লাগলো, হে রঘু, হে মিসিজি, আমার যদি ফাঁসি হয় তো আমার মুলুক মেয়ে একটা খাত দিয়ে দিও। পুলিশ লোক কি আমাকে পেটাবে না কি রে বাপ? আমি কখনো মারধর খাইনি, কি রকম লাগবে কে জানে।
ও হরশঙ্কর ভাই, ও অত জোরসে হাঁটছো কেন? আমার যে ঝাঁকুনি লাগছে। হরশঙ্কর কি করতো বলা মুশকিল, কিন্তু গোয়াল থেকে বেরিয়ে যেই সে পাঁচ দুয়ার দিয়ে বারমুখ রওনা দিয়েছিল, সন্ধে হলেই ভজবাবু টর্চ নিয়ে সারা বাড়ি ঘুরে বেড়ান। বাড়িটা বেশ বড়ই বলতে হবে। উঠোনে চারদিক ঘিরে অনেকগুলো ঘর। তাছাড়া বাইরের দিকে বাগানের দুধারে পড়া, গান শেখা এবং বৈঠকখানার জন্য আলাদা আলাদা ঘর আছে। এত বড় বাড়ির আনাজ কানাচও তো কিছু কম নেই। সন্ধ্যের অন্ধকারে কোন চোরছাচোর বাড়ি ঢুকে ঘাপটি মেরে বসে থাকবে কে জানে। তারপর মাঝরাতে সবাই ঘুমোলে মালপত্র নিয়ে ভাগ আরাম দেবে। সেই ভয়ে ভজবাবু সন্ধে হলেই টর্চ হাতে সারা বাড়ি ঘুরে ঘুরে দেখেন কেউ কোথাও লুকিয়ে আছে কিনা। ছাদ, সিঁড়ি, খাটের তলা, পাটাতন, সব জায়গা। আজও ভজবাবু ঘুরে বেড়াতে বেড়াতে পিছনের দিকে একটা বাজে জিনিস রাখবার কুটুরির সামনে এসেই শুনতে পেলেন ঘরটার ভিতরে খুটুর মুটুর শব্দ হচ্ছে। ভজবাবু খুব সাহসী লোক নন। শব্দ শুনেই ভোরকে গিয়ে কাপা গলায় জিজ্ঞেস করলেন, ভিতরে কে? কোনো জবাব নেই। খুটুর মুটুর শব্দ হতেই লাগলো। ভজবাবুর ঘরের ভিতরে ঢুকতে তেমন সাহস হলো না। যদি চোর হয়ে থাকে তো বেশ সাহসী চোরই হবে। ভজবাবু সারা পেয়েও ঘাবড়ায়নি। এসব চোর বড় সাংঘাতিক হয়। ভজবাবু ভিতর বাড়িতে চলে এলেন। দেখেন কিরমিরিয়া উঠোনে চাল ছড়াচ্ছে, আর সেই ভুতুরে কাকটা মহানন্দে নেচে নেচে চাল খাচ্ছে। ভজবাবু বললেন, কিরমিরিয়া, একটু সঙ্গে আয় তো। চোর কুঠুরিতে একটা চোর ঢুকে বসে আছে বলে মনে হচ্ছে। শুনেই কিরমিরিয়ার হাত থেকে চালের বাটিটা পড়ে গেল ঠুং করে। সে পরিত্রাহী চেঁচাতে লাগলো, ও বাবা গো, বাড়িতে চোর ঢুকলো গো, এখন চোরকে কে ধরবে গো? চোর যা আমাদের মেরে ফেলবে গো। চুপ রাও! ভজবাবু এক পেল্লায় ধমক দিলেন। সেই ধমকে কিরমিরিয়ার দাঁত কপাটি লাগবার জোগাড়। সে উঠোনে উবু হয়ে বসে মুখ বন্ধ করে গো গো শব্দ করতে থাকেন। ভজবাবু রেগে গিয়ে বললেন, যা, আজই তোকে চাকরি থেকে বরখাস্ত করলাম। সেই শুনে কিরমিরিয়া চোখ মুছতে মুছতে উঠল। বিড়বিড় করে বলতে লাগলো, আজ আমাকে চোরে মারবে গো, মেরে ফেললে আর কি করে বেঁচে থাকবো গো। ও ভজবাবু গো, আমি মরে গেলে কে তোমাদের বাসন মাজবে, কাপড় কাচবে, ঘর মুছবে, ঘুঁটে দেবে গো? কিরমিরিয়াকে সঙ্গে নিয়ে আর একটা দা হাতে করে ভজবাবু চোর কুঠুরির সামনে এসে বন্ধ দরজায় কান পেতে শুনলেন। ভিতরে এখনো সেই শব্দ। ভজবাবু বাইরে থেকে হুঙ্কার ছাড়লেন, কে আছিস ভেতরে? শোন বেটা, ভালো চাস তো 1 মিনিটের মধ্যে বেরিয়ে চলে যা, তাহলে কিছু বলবো না। আর যদি বেশি ত্যান্ডাই ম্যান্ডাই করিস তোর রক্ষে নেই কিন্তু। কিরমিরিয়া কেঁদে উঠে বলল, ও চোর দাদাবাবু গো, ভজ দাদাবাবুকে আর আমাকে মেরো না গো, ভালোই ভালো চলে যাও গো। কিন্তু কুঠুরির ভিতরে চোরের তেমন গা নেই। শব্দটা হতেই লাগলো। ভজবাবু আর কি করেন? যদি চোর তাড়া করে তবে দৌড়তে হবে বলে কাছাটা এঁটে নিয়ে এক হাতে টর্চ, অন্য হাতে দাটা বাগিয়ে ধরে দড়াম করে দরজাটা খুলে ফেলেই 3 হাত পিছিয়ে সরে দাঁড়ালেন। না, তাতেও চোরটা বেরোলো না। ভজবাবু শাসালেন, বেরিয়ায় বলছি, বেরোলি? কোনো জবাব নেই। ভজবাবু তখন পা টিপে টিপে ঘরের চৌকাটে গিয়ে ভিতরে টর্চের আলো ফেলেই বললেন, দূর, এ যে দেখছি বেড়ালটা, যা যা। খুব সাহসের সঙ্গে ভজবাবু ভিতরে ঢুকলেন। বেড়ালটা তাড়া খেয়ে পালালো। ভজবাবু চারদিকে টর্চ ফেলে ফেলে দেখলেন। হতচ্ছাড়া বেড়াল ঘরটাকে যাচ্ছে তাই রকমের বেগোজ করেছে। একধারে পুতুলের পুতুল খেলার বাক্স টাক্স সব হাটকে মাটকে একশেষ। ভজবাবু নিচু হয়ে পুতুলের বাক্সটা গুছিয়ে রাখতে যাচ্ছিলেন। তারপরই হঠাৎ বাবা গো বলে চেঁচালেন। সেই চিৎকারে বাইরে কিরমিরিয়া আরও জোরে চেঁচালো।
ভজবাবু স্তম্ভিত মুখে একটা পিস্তল হাতে করে নিয়ে বেরিয়ে এসে বললেন, কিরমিরিয়া, চুপ কর, ব্যাপারটা খুব সিরিয়াস। এইসব চোর টোরের কাণ্ড নয়, কোনো ডাকাত বাড়িতে ঢুকেছে। এই দেখ, ডাকাতের পিস্তল। অস্ত্রটা এই ঘরে লুকিয়ে রেখে ডাকাতরা নিশ্চয়ই কোথাও ঘাপটি মেরে আছে। লোকজন সব ডাক এক্ষুনি। বাবা গো, ডাকাত গো! বলতে বলতে কিরমিরিয়া দৌড়লো। ভজবাবু টর্চ আর পিস্তল হাতে পাঁচ দুয়ারের দিকে তফাতে গিয়ে দাঁড়ালেন। ঘন ঘন গায়ত্রী মন্ত্র জপ করছেন আর চারদিকে নজর রাখছেন। ঠিক এই সময় কাঁধে রামু আর হাতে মোষের দড়ি ধরে হরশঙ্কর গোয়ালা গোয়ালঘর থেকে বেরিয়ে পাঁচ দুয়ারের দিকে আসছিল। রামু দুহাত জড়ো করে ঝুলতে ঝুলতে বলছে, জয় বাবা রামজি, আমার তো কাল ফাঁসি হয়ে যাবে। দৃশ্যটা দেখে ভজবাবু আজকাল চোর ডাকাতদের যে কি পরিমাণ সাহস বেড়েছে! এই ভর সন্ধেবেলা গেরস্তর ঘরে ঢুকে গরু মানুষ সব ধরে ধরে নিয়ে যাচ্ছে। ডাকাতটার চেহারা যেমন পেল্লায় তেমনি হাব ভাবো রাজা জমিদারের মতো। দৌড়ে পালাবি তা নয়, কেমন গদাই লস্করের মতো চলছে দেখো। ডাকাতরার এই সাহস দেখে ভজবাবু খুব রেগে গেলেন। বেয়াদপির একটা শেষ থাকা দরকার। তিনি একেবারে মুখোমুখি দাঁড়িয়ে মুখে টর্চ ফেলে পিস্তলটা বাগিয়ে ধরে বললেন, তুই কে রে বাজি? ভর সন্ধেবেলা মানুষ গরু চুরি করছিস? তোর আক্কেলটা কি রকম? চুরি করবার এই নাকি সময় তোদের? চক্ষু লজ্জা বলে কোনো জিনিস নেই? হরশঙ্কর মস্ত বড় পালোয়ান বটে, কিন্তু পিস্তল দেখে তার রক্ত জল হয়ে গেল। সে রামুকে ধমাস করে মাটিতে ফেলে দিল, মোষের দড়িও ছেড়ে দিল। দুহাত জোর করে বলল, গোর লাগি বজবাবু, এই রামু বদমাসটা আমার ভয়েসটাকে চুরি করেছিল, তাই ভাবলাম যাই গিয়ে ভয়েসটাকে নিয়ে আসি। ভজবাবু উত্তেজনায় হরশঙ্করকে প্রথমে চিনতে পারেননি। এখন চিনতে পেরে পিস্তলটা আরও ভালোভাবে বাগিয়ে ধরে বললেন, ও, তুই সেই পাজি হরশঙ্কর না? দুধে জল মেশাস? হরশঙ্কর কাঁদো কাঁদো হয়ে বলে, আর কখনো মিশাবো না, হুজুর মাফি মাঙ্গে। ভজবাবু একটু ভাবলেন, তারপর বললেন, সবই তো বুঝলাম, কিন্তু পিস্তলটা এলো কোত্থেকে? আর ডাকাতরাই বা গেল কোথায়? পিস্তলের গুণ দেখে ভজবাবু অবাক। এত বড় পালোয়ান হরশঙ্কর গোয়ালা পিস্তলের সামনে কেমন নেতিয়ে পড়ল। হাঁটু গেড়ে বসে হাত জোর করে বলল, বড়বাবু, জান বাঁচিয়ে দিন, কান পাকড়াচ্ছি, আর দুধে জল দিব না। আপনাদের কোটিতেও আর কখনো ঘুষবো না। ভজবাবু গম্ভীর হয়ে বললেন, ঠিক আছে, মোষ নিয়ে চলে যা। আর যদি কখনো, রাম রাম, আর কখনো হবে না। বলে হরশঙ্কর তার মোষ নিয়ে চলে গেল। ভজবাবু পিস্তলের দিকে চেয়ে দাঁড়িয়ে রইলেন। তার মুখে অদ্ভুত একটা হাসি। সত্যি পিস্তলের মতো জিনিস হয় না। এই পিস্তল নিয়ে বাজারে গেলে দোকানিরা এক ঝটকায় দাম কমিয়ে প্রায় জিরোতে নামিয়ে ফেলবে। পিস্তলটাকে এক হাতে ধরে অন্য হাতে সেটার গায়ে হাত বোলাতে বোলাতে ভজবাবু আপন মনে বললেন, তাই তো বলি, একটা পিস্তল ছিল না বলেই এতকাল কেউ আমাকে গ্রাহ্য করছিল না। ভাবতে ভাবতে ভজবাবুর রক্ত গরম হয়ে গেল। তার মনে হতে লাগলো এই পিস্তলের জোরে তিনি যা খুশি করতে পারেন। যত বড় বদমাস বা গুন্ডা হোক, সবাই পিস্তলের সামনে হরশঙ্করের মতো ভেজানো নেতা হয়ে নেতিয়ে পড়বে। ভজবাবুর খুব ইচ্ছে হলো পিস্তলের শক্তিটা একটু ভালো করে পরখ করেন। তাই কাউকে কিছু না বলে র্যাপারের তলায় পিস্তলটা লুকিয়ে নিয়ে ভজবাবু বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। এবার সবাইকে তিনি বুঝিয়ে দেবেন কত ধানে কত চাল। কিরমিরিয়ার চেঁচামেচি শুনে বাড়ির লোকজন দৌড়ে এসেছিল, কিন্তু তারা এসে ভজবাবুকে খুঁজে পেল না। হরিণগড়ের রাজা গোবিন্দনারায়ণ সন্ধেবেলা আহ্নিক সেরে জলযোগ করছেন। মস্ত বড় এক শ্বেতপাথরের টেবিলের ওপর রূপোর থালায় ডাই করে কাটা শসা দেওয়া হয়েছে। গোবিন্দনারায়ণ
সোনার চামচ দিয়ে শশা মুখে তুলে কচমচ করে চিবোচ্ছেন। মুখে একটা তৃপ্তির ভাব। টেবিলের অন্য ধারে গোবিন্দনারায়ণের ভাগ্নে কৌস্তব নারায়ণ বসে মামার শশা খাওয়া দেখছে। গোবিন্দনারায়ণের মতো শশাখোর লোক কৌস্তব আর দেখেনি। একটা মানুষ একা যে কত শশা খেতে পারে তা হরিণগড়ে এসে রাজা গোবিন্দনারায়ণকে না দেখলে বোঝা যায় না। কৌস্তব অবশ্য মামার শশা খাওয়া দেখতেই যে এসে বসে থাকে তা নয়, তার অন্য মতলব আছে। মামার নিরুদ্দেশ ছেলে কন্দর্পনারায়ণ যদি আর ফিরে না আসে তবে মামার বিষয় সম্পত্তি সব সেই পাবে। সেই আশায় কৌস্তব প্রায় আনাগোনা করে। চারদিকে ঘুরঘুর করে মামার বিষয় সম্পত্তি কত তা বুঝবার চেষ্টা করে। ৪৫টা শশার টুকরো খাওয়ার পর গোবিন্দনারায়ণ একটা পেল্লায় ঢেকুর তুলে একটু দম নেওয়ার জন্য চামচটা রাখলেন। পেটের মধ্যে জায়গা করার জন্য উঠে একটু পায়চারি করতে লাগলেন। কৌস্তব সুযোগ বুঝে খুব সতর্ক গলায় জিজ্ঞেস করল, মামাবাবু, কন্দর্পর কোনো খবর পেলেন? গোবিন্দনারায়ণ তার ভাগ্নেটিকে বিশেষ পছন্দ করেন না। ভাগ্নে কৌস্তব বলে নয়, আসলে তিনি কোনো আত্মীয় স্বজনকেই ভালো চোখে দেখেন না। তার কারণ আত্মীয় স্বজন এলেই তাদের সঙ্গে নানা রকম লৌকিকতা করতে হয়। ভালো মন্দ খাওয়াও রে, ধার কর্য দাও রে, গরিব বলে সাহায্য করো রে, পালা পার্বণে জামা কাপড় দাও রে। রাজা গোবিন্দনারায়ণ বড় কৃপণ মানুষ। তিনি নিজে কখনো প্রাণে ধরে ভালো মন্দ খান না, কাউকে খাওয়াতে ভালোবাসেন না। রাজা হয়েও তিনি ছেঁড়া জামা কাপড় সেলাই করে পড়েন। বাবুগিরি তিনি দু চোখে দেখতে পারেন না। তার সবচেয়ে প্রিয় শখ হল অবসর সময়ে আপন মনে টাকা গোনা। রাজবাড়ির গুপ্ত কুঠুরিতে লোহার সিন্দুক থেকে টাকা বের করে ঘন্টার পর ঘন্টা গোনেন। শোনা যায় ১ টাকার নোটে আর খুচরো পয়সায় ১০-২০ হাজার টাকা কয়েক ঘন্টায় গুনে ফেলতে পারেন, কিন্তু সেসব টাকা কেবল গোনার জন্যই। ভাগ্নে কৌস্তবের দোষ হলো সে সবসময় এক পেট খিদে নিয়ে মামা বাড়িতে আসে। এসেই মামি বা দিদিমার কাছে গিয়ে বলে, ওহ, যা একখানা খিদে পেয়েছে না, 10টা চাষার ভাত একাই খেতে পারি এখন। তা পারেও কৌস্তব। চেহারাটা রোগা রোগা হলেও খেতে বসলে তাজ্জব কাণ্ড ঘটিয়ে ফেলে। একবার ৮০টা কই মাছ খেয়েছিল, অন্যবার ৭২টা রাজভোগ। সেসব ভাবলে কৌস্তবকে দেখে গোবিন্দনারায়ণের খুশি হওয়ার কথা নয়। প্রশ্ন শুনে গোবিন্দনারায়ণ বললেন, না, অন্ধকার হয়ে এলো কস্তু, বাড়ি যাবি না? কৌস্তব ঘড়ি দেখে বলল, রাত আর কই হলো, শীতের বেলা বলে আলো চলে গেছে, এই তো সবে 6:45 মাত্র। তা মামা বাবু, কন্দর্পকে খোঁজার জন্য আপনি নাকি গোয়েন্দা লাগিয়েছেন? সে আমি লাগাইনি, গুচ্ছে টাকা শ্রাদ্ধ। গোয়েন্দা লাগিয়েছে তোর মামি। মর্কট গোয়েন্দাটা নাকি 500 টাকা করে নেবে ফি মাসে। শুনে ভিড়মি খাবার জোগাড়। আমি স্রেফ বলে দিয়েছি, আগে খুঁজে বের করো, তারপর টাকা পয়সার কথা হবে। কস্তু, আজ বড় ঠান্ডা পড়বে রে, এই বেলা না হয় দুর্গা দুর্গা বলে বেরিয়ে পড়। কৌস্তব বিরক্ত হয়ে বলে, বেরোতে বললে কি আর বেরোনো যায়? আজ মামিকে বলেছি গাওয়া ঘিয়ের লুচি খাবো, মামি রাজি হয়েছে। গোবিন্দনারায়ণ আটকে উঠে বললেন, ও বাবা রে! কৌস্তব তাড়াতাড়ি উঠে বলল, কি হলো মামা বাবু, কিছু কামড়ালো নাকি? না বাবা, কামড়ায়নি। গাওয়া ঘি কত করে দর যাচ্ছে বলতো? ও, কত আর হবে, বেশি নয়। তোদের আর কি, যা যাচ্ছে তা যাচ্ছে। তা যা, বরং তোর মামির কাছেই গিয়ে বসকে। এই বলে গোবিন্দনারায়ণ দীর্ঘশ্বাস ছেড়ে আবার শশা থালার সামনে বসলেন। কৌস্তব বিরক্ত হয়ে উঠে গেল, কিন্তু রাজা গোবিন্দনারায়ণের আর শশা খেতে ইচ্ছে করল না। গাওয়া ঘিয়ের লুচি বাক্যটা তার মনের মধ্যে মশার মতো পন পন করে উঠতে থাকে, আর মাঝে মাঝে কুটুস করে কামড়ায়। বড্ড অস্বস্তি।
মন খারাপ হলে গোবিন্দনারায়ণ সোজা মাটির নিচে চোর কুঠুরিতে গিয়ে সিন্দুক খুলে টাকা গুনতে বসে যান। মন যদি অল্প খারাপ হয় তবে 1000, 5, 7 নোট গুনলেই আস্তে আস্তে মনটা ভালো হয়ে ওঠে। বেশি মন খারাপ হলে কখনো 10, 20, 30 হাজারও গুনতে হয়। আজকে গাওয়া ঘিয়ের লুচি কথাটা ভুলবার জন্য কত হাজার গুনতে হবে তা গোবিন্দনারায়ণ বুঝতে পারছিলেন না। মনে হচ্ছে আজ 50-60 হাজার নোট গুনতে হবে, সেই সঙ্গে ফাউ হিসেবে 1002 টাকার খুচরো পয়সাও গুনলে কেমন হয়? 50,000 নোটে গাওয়া ঘি কথাটা ভুলতে পারলেও লুচি কথাটা মন থেকে তুলতে ওই 2000 টাকার খুচরো দরকার হতে পারে। সে যাই হোক, রাজা গোবিন্দনারায়ণ চাবির থলো হাতে অন্দরমহলের ঘরে ঢুকে দরজা বন্ধ করলেন। তারপর মেহগনির পালঙ্কের নিচে হামাগুড়ি দিয়ে গিয়ে মেঝের একটা জায়গা থেকে চৌকো একটা কাঠের পাটাতন সরালেন। গর্ত নেমে গেছে, সরু সিঁড়ি। একটা টর্চ নিয়ে গোবিন্দনারায়ণ সিঁড়ি বেয়ে সুড়ঙ্গ পথে নামতে লাগলেন। 10 নামলে একটা সরু গলি। গলির গায়ে দুধারে মোট 4টে ঘর। বড় বড় মজবুত তালা ঝুলছে ঘরগুলোর লোহার দরজায়। প্রথম বাঁহাতি ঘরটার তালা খুলে গোবিন্দনারায়ণ ঢুকে পড়ে আলো জ্বাললেন। ছোট্ট ঘরটায় গোটা 4 সিন্দুক রয়েছে। একটাতে 100 টাকার নোট, অন্যগুলোয় কোনোটাতে 5, কোনোটাতে 1, আর কোনোটায় কেবল খুচরো পয়সা। রাজা গোবিন্দনারায়ণ আজ সব কটা সিন্দুকই খুলে ফেললেন। বান্ডিল বান্ডিল নোট হাসতে লাগলো। লোকে কাশ্মীর যায়, দার্জিলিং যায়, কন্যাকুমারিকায় গিয়ে বেড়ায়, কোথাও সূর্যোদয় দেখে, কোথাও সমুদ্র বা পাহাড় দেখে মুগ্ধ হয়, বা তীর্থে গিয়ে পুণ্য করে আসে। তেমনি এই চোর কুঠুরিতে এলে গোবিন্দনারায়ণেরও কাশ্মীর, কুলু ভ্যালি, দার্জিলিং বা কন্যাকুমারিকা দেখা হয়ে যায়। চোর কুঠুরির মতো এমন সুন্দর জায়গা দুনিয়ায় দ্বিতীয়টা নেই। গোবিন্দনারায়ণ তাড়াহুড়ো করলেন না। মেঝে একটা কাঁঠাল কাঠের পিঁড়ি পেতে বসে ধীরে সুস্থে সব সিন্দুক থেকেই বান্ডিল বান্ডিল টাকা নামিয়ে মেঝেতে সাজালেন। গাওয়া ঘি থেকে শুরু করে লুচি পর্যন্ত পুরো বাক্যটা মন থেকে তুলে ফেলতে কত টাকা লাগবে তা আগে ভাগে বলা মুশকিল। দীর্ঘদিন ধরে বারবার গোনবার ফলে নোটগুলো ভারী নেতিয়ে পড়েছে, ময়লাও হয়েছে বড় কম নয়। তাছাড়া অনেক নোট এত পাতলা হয়ে গেছে যে একটু নাড়াচাড়া করলেই ছিঁড়ে যাবে। খুচরো পয়সাগুলো আঙুলের ঘষা খেয়ে তেল তেলে হয়ে পড়েছে। এখন আর তাদের গায়ে লেখা অক্ষর ভালো করে বোঝাই যায় না। গোবিন্দনারায়ণ খুব সাবধানে একটা বান্ডিল খুলে খুব আলতো আঙুলে টাকা গুনতে শুরু করলেন। 1, 2, 3, 4। গুনতে গুনতে 500-600 পেরিয়ে 1000 ধরো ধরো হয়ে গেল। গোবিন্দনারায়ণ চোরকুঠুরির বন্ধ বাতাসে ঘেমে উঠছেন, একটু শ্বাসকষ্টও হচ্ছে। তবু বুঝতে পারছেন তার মন থেকে গাওয়া কথাটা প্রায় লোপাট হয়ে গেছে। এত তাড়াতাড়ি ফল পেয়ে তিনি আরও তাড়াতাড়ি টাকা গুনতে লাগলেন। বাহ্য জ্ঞান প্রায় নেই। ঠিক 1356 নোটের সময় একটা গলার স্বর খুব কাছ থেকে বলে উঠল, ইস, টাকাগুলো যে একদম অচল। রাজা গোবিন্দনারায়ণ বীর পুরুষের বংশধর। তার ঊর্ধ্বতন চতুর্থ পুরুষ মহারাজ দর্পনারায়ণ ইংরেজদের সঙ্গে লড়াই করেছেন। তার ছেলে সম্পদনারায়ণ মস্ত শিকারী ছিলেন। গোবিন্দনারায়ণের দাদু চন্দ্রনারায়ণ ঠ্যাঙাড়েদের ঠেঙিয়ে বিলেত থেকে কি একটা খেতাব পান। তার বাবা হংসনারায়ণ তেমন কিছু না করলেও একবার একটা চোরকে জাপটে ধরে ফেলেছিলেন বলে কথিত আছে। এইসব বীরের রক্ত গায়ে না থাকলে চোরকুটুরিতে দ্বিতীয় মানুষের স্বর শুনে গোবিন্দনারায়ণ ঠিক মূর্ছা যেতেন। গেলেন না, তবে হঠাৎ ডুকরে উঠে বললেন, ওরে বাবা রে, মেরে ফেললে রে, কে কোথায় আছিস, এসে আমাকে ধরে তোল। ভয়ে গোবিন্দনারায়ণ ঘাড় ঘোরাতে পারছেন না। না,
আসলে তিনি তেমন ভয় পাননি, ঘাটটাই ভয় পেয়ে শক্ত হয়ে গেছে। চোখ দুটো ভয় পেয়ে ঢাকনা ফেলে বসে আছে, খুলতে চাইছে না। আর হাত পাগুলো বেয়াদপের মতো থরথর করে কাঁপছে। গলার স্বরটা একটু কাছে এগিয়ে এসে বলল, মহারাজ ভয় পেলেন নাকি? ভয়ের কিছু নেই, আমি গোয়েন্দা বরদাচরণ। মুহূর্তে ঘাড় ঢিলে হয়ে গেল, চোখের পাতা খুলে গেল, আর গোবিন্দনারায়ণের বীরের রক্ত টকবক করে উঠল। তিনি ধমক দিয়ে বললেন, তুমি এখানে এলে কেমন করে, হ্যাঁ? বরদাচরণ খুবই তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, এ আর কি দেখলেন? একবার একটা আঙুলের ছাপ খুঁজতে আলিপুরের ট্যাক্সালে ঢুকে গিয়েছিলাম সকলের চোখে ফাঁকি দিয়ে। গোয়েন্দাদের সব বিদ্যে থাকা চাই। স্তম্ভিত গোবিন্দনারায়ণ বরদাচরণের দিকে চেয়ে বললেন, শোনো বাপু, এই চোর কুঠুরিতে তুমি ঢুকেছ, তার মানে তুমি রাস্তা জানো। এরপর যদি আমার এখান থেকে একটা টাকাও হারায়, তবে তোমাকে পুলিশে দেব, মনে থাকে যেন। সে আর বলতে। বলে বরদাচরণ খুব অমায়িক হেসে বললেন, কিন্তু আপনারও তো সতর্কতার প্রয়োজন কি মহারাজ? ও টাকা তো সবই মান্ধাতার আমলের, ওর তো কোনো দামই নেই। গোবিন্দনারায়ণ একটা শশার ঢেকুর তুলে বললেন, ও বলো কি, চলবে না মানে? টাকা চলে না এ কখনো হয়? বরদাচরণ গম্ভীর হয়ে বললেন, ওসব মান্ধাতার আমলের টাকা কবে তামাদি হয়ে গেছে। মহারাজ, আপনি কি কোনো খবর রাখেন না? সময় থাকতে যদি ব্যাংকে জমা দিয়ে দিতেন তাহলে সুদও পেতেন, টাকাটাও নষ্ট হতো না। গোবিন্দনারায়ণ হাঁ করে খানিকক্ষণ চোর কুঠুরির দেওয়ালের দিকে চেয়ে থেকে কি যেন ভাবলেন। হঠাৎ মনে হলো, তাই তো, এতকাল ধরে টাকা গুনে আসছেন গোনার নেশায়, কিন্তু কখনো তো মনে পড়েনি যে দিনকাল পাল্টে গেছে, টাকাও পাল্টেছে। ভাবতে ভাবতে হঠাৎ এতক্ষণ ধরে টাকা গুনে যে জিনিসটা ভুলে গিয়েছিলেন, সেই জিনিসটা মাথার মধ্যে ফিরে এলো, গাওয়া ঘিয়ের লুচি। গোবিন্দনারায়ণ নিজের মাথাটা দুহাতে চেপে ধরে ডুকরে উঠলেন, গাওয়া ঘিয়ের লুচি, গাওয়া ঘিয়ের লুচি। বরদাচরণ কিছু বুঝতে পারলেন না, কিন্তু ভাবলেন টাকার শোকে রাজামশাই নিশ্চয়ই পাগল হয়ে গেছেন। আর এ কথা কে না জানে, পাগলরা অনেক সময় লোককে ধরে কামড়ায়। এই ভেবে বরদাচরণ দুই লাফে চোর কুঠুরির চৌকাঠের বাইরে গিয়ে দাঁড়ালেন। শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুরে সিরিজ থেকে মনোজদের অদ্ভুত বাড়ির দ্বিতীয় পর্ব। খুব তাড়াতাড়ি ফিরব তৃতীয় পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।